একজন আইনজীবীর কেরিয়ারটা যখন দেখা যায় যে খুব সফল হয়েছে, একটা সাকসেসফুল কেরিয়ার, এটা কিন্তু শুধুমাত্র যে তার একটা এক্সপার্টাইজ, তার একটা স্কিল, এই বিষয়গুলো, তার নলেজ, তার মার্কেটিং, তার ইন্টারাকশন উইথ ক্লায়েন্ট, এই সমস্ত বিষয়গুলো যেরকম একটা গুরুত্বপূর্ণ অবশ্যই, এইগুলো আছে বলেই একজন প্রফেশনে সাকসেস পান। তার পাশাপাশি আমার মনে হয় যে কতগুলো এমন বিষয় থাকে যেগুলো আমরা সচরাচর নজর করি না, কিন্তু একটু লক্ষ্য রাখলে আমরা দেখতে পাবো যে একজন সফল আইনজীবীর কিন্তু আরও অনেকগুলো দক্ষতা থাকে, যেগুলো খুব ফোরফ্রন্টে আসে না, কিন্তু সেগুলো কিন্তু তার থাকে। সেটা এবং তার সফলতার ক্ষেত্রে সেই দক্ষতাগুলো খুব কন্ট্রিবিউট করে। সেই দক্ষতাগুলোর একটা হচ্ছে যে টোটাল প্রফেশনটাকে সে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। যেরকম তার যদি আপনি দেখেন যে তার টাইম ম্যানেজমেন্ট, প্রত্যেকটা দিন সে এত সুন্দর করে ম্যানেজ করে, কোন কতক্ষণ পড়াশোনা করবে, কতক্ষণ সে ক্লায়েন্টদের সাথে ডিল করবে, কোর্টে কতটা টাইম দেবে, চেম্বার কিভাবে করবে, এই সমস্ত যে টাইম ম্যানেজমেন্ট, এরকম যে ব্যাপারগুলো থাকে। তার পাশাপাশি তার আরেকটা গুরুত্বপূর্ণ দিক থাকে, সে তার ফাইন্যান্সটা, প্রফেশনের যে ফাইন্যান্সিয়াল দিকটা, সেটাকে সে খুব সুন্দর ম্যানেজ করে। এই ফাইন্যান্সিয়াল দিকের কথা বলতে গিয়ে আমার যেটা প্রথমেই মাথায় আসছে, দেখুন আমরা যখন একটা প্রফেশনে আসি, ল প্রফেশনটা, এটা তো খানিকটা মানে খুব একটা অর্গানাইজ সেক্টর বলা যায় না। এখানে আমরা নিজেরা নিজেদের মতো অনেকটা লড়াই করে একটা প্রফেশনাল একটা নেটওয়ার্ক তৈরি করি এবং মামলা মোকদ্দমা জোগাড় করি। তো আমাদের এই প্রফেশনাল কেরিয়ারে যদি আপনি দেখেন, প্রত্যেকটা স্টেজে কিন্তু আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি আপনি শুধু চিন্তা করেন। দেখুন যে যখন আমরা প্রথম প্রফেশনে আসি, প্রথমের সেই বছরগুলো খুব রাফ থাকে। রাফ থাকে মানে ইন দ্যাট সেন্স যে ইনকাম যেটা থাকে, ইনকামটা কিন্তু খুব ফ্লাকচুয়েট করে। কোনো মাসে ইনকাম হচ্ছে, তারপর হয়তো পরপর ২ মাস কোনো ইনকাম নেই। তারপরে আবার হঠাৎ করে একটা ইনকাম এলো, তারপর আবার বেশ কয়েক মাস ইনকাম খুব কম বা খুব একটা বেশি স্টেবল হচ্ছে না, এরকম একটা অবস্থা। এই যে ফ্লাকচুয়েটিং লেভেল, এটা একটা আলাদা মেন্টাল স্ট্রেস তৈরি করে। আপনারা সবাই এটা নিশ্চয়ই মানবেন। আবার কিছুদিন বাদে যখন ধরুন প্রফেশনে আমি ৫-৬ বছর আমার হয়ে গেছে, কিছুটা নেটওয়ার্ক ডেভেলপ করেছে, উম উম বাজারে কয়েকজনকে চিনেছি, তখন হয় কি ধীরে, ধীরে আমরা কোথাও, কোথাও নিজেদেরকে এমপ্যানেল করানোর চেষ্টা করি। কোথাও আম একটা রেগুলার সোর্সের আ একটা ভাবনা চিন্তা আমাদের মাথায় আসে। কিছু মক্কেল, স্টেডি মক্কেল তৈরি হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলো হয়। আর অবশ্যই যখন আমরা প্রফেশনে অনেকটাই ম্যাচিউরড হয়ে যাই, অনেক বছর কাটানোর পরে, তখন তো আমাদের একটা মক্কেলের একটা স্ট্রিম অফ ইনকাম থাকেই মক্কেলের তরফ থেকে। বিভিন্ন এমপ্যানেলমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের প্রফেশনাল যে সার্ভিস দেওয়া, অনেক ক্ষেত্রে অনেক রকম ওপিনিয়ন ইত্যাদি দেওয়ার মধ্যে দিয়ে আমরা একটা সচ্ছল অবস্থায় পৌঁছে যাই। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা স্টেজেই কিন্তু ফাইন্যান্স যেটা, অর্থনৈতিক ব্যাপারটা এটা, সেটা কিন্তু নিজস্ব, নিজস্ব একটা চ্যালেঞ্জ নিয়ে উপস্থিত থাকে এবং সেগুলোকে একজন দক্ষ আইনজীবী বা যেকোনো দক্ষ প্রফেশনালস তারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে এবং সেটাই কিন্তু তাদের একটা প্রফেশনাল সাকসেসের একটা আপনি বলতে পারেন পিলার। হ্যাঁ? যে সেইটা সে মেইনটেইন করতে পেরেছে বলেই সে তার স্টেডি প্রফেশনাল গ্রোথটা হয়ে চলেছে। এবার আপনি যখন এই ফাইন্যান্সের কথাটাই শুধু চিন্তা করছেন, এই ফাইন্যান্সের মধ্যেও অনেকগুলো সেক্টর আছে। তার মধ্যে একটা সেক্টর হচ্ছে যে কিভাবে সেই আইনজীবী তার রিস্কগুলোকে ম্যানেজ করছে, সেটা একটা ইন্স্যুরেন্স, এটা একটা বড় সেক্টর, যে সে প্রপারলি নিজেকে এবং নিজের ফ্যামিলিকে প্রপারলি ইনশিওর করছে কিনা, ইন্স্যুরেন্সের আওতায় রাখছে কিনা। এটা ছাড়া আরও অনেকগুলো থাকে, যেরকম সে কীভাবে নিজের ট্যাক্স লায়াবিলিটিটাকে হ্যান্ডেল করছে প্রপারলি,
ট্যাক্সের প্রোফাইলটাতে অনেকেই ভাবে যে ট্যাক্স অ্যাভয়েড করলে বা ট্যাক্স না দিলেই হয়তো আমি একটা বিরাট আম একটা খুব কাজের কাজ করলাম। কিন্তু সেটা না। অনেক সময় ট্যাক্স দেওয়ার মাধ্যমেও অনেক উপকার পাওয়া যায়। তো সেটা একটা আলাদা দিক। এটা ছাড়া অবশ্যই ইনভেস্টমেন্ট, সেভিংস এবং ইনভেস্টমেন্ট প্রপারলি এবং অবশ্যই ইনভেস্টমেন্টের বিভিন্ন রকম সেক্টর থাকতে পারে যে যাতে একটা রেগুলার ইনকাম হয়। কোনো সময় যদি টাকাটা হঠাৎ করে আমার রেগুলার ইনকামটা কমে যায় তাহলে আমাকে যেন সেই ইনভেস্টমেন্ট ইনকামটা সাপ্লিমেন্ট করতে পারে। এগুলো অনেক নানান বিষয় থাকে। আমি টাইম টু টাইম বিভিন্ন আ বিষয়গুলিকে তুলে এনে একটু করে সামান্য আলোচনা করার চেষ্টা করব। যাতে একটা ওভারঅল পিকচার আমরা ধরে রাখতে পারি অ্যা আমাদের এই সিরিজে। তো আজকে আমরা যেটা আলোচনা করব ভাবছি সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স। তো আমাদের ফাইন্যান্সিয়াল ওয়েলবিং এর একটা বড় দিক হচ্ছে ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্সের কথা মনে হলেই আমাদের যেটা ১ম এই মনে আসে সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। আমার মতে প্রত্যেকটা আ আ প্রত্যেক প্রফেশনালসকেই, হ্যাঁ? তাদেরকে কিন্তু অ্যাডিকুয়েট লাইফ ইন্স্যুরেন্স করে রাখা উচিত। তো লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে যখন আমি ১ম এ আলোচনা করছি, আমি একটু ধারণা দিয়ে দিই। আপনারা অনেকেই জানেন, তাও জাস্ট একটু রিপিট করা, হুম? তো আমাদের যত রকমের ইন্স্যুরেন্স হয়, আমাদের ব্যক্তিগত আ বা ক্ষেত্রে যত রকমের ইন্স্যুরেন্স হয়, সেই ইন্স্যুরেন্সগুলিকে কিন্তু প্রথমত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, আরেকটা হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স। আম দাঁড়ান একটু এখান থেকে এটা করে দিই। হ্যাঁ, একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, আরেকটা হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স। এবার লাইফ ইন্স্যুরেন্স এই ক্যাটেগরির মধ্যে মানে আমি যদি দুটো ভাগ করি তার মধ্যে এই যে ক্যাটেগরির মধ্যে লাইফ ইন্স্যুরেন্স ছাড়াও আরও কয়েকটা ইন্স্যুরেন্স পড়ে। সেগুলা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেল বা হেলথ ইন্স্যুরেন্স, ওহো! তো ভুলে গেল। মেডিকেল বা হেলথ ইন্স্যুরেন্স আর এটার মধ্যে পড়তে পারে অ্যাক্সিডেন্ট বা সিকনেস ইন্স্যুরেন্স। এগুলো কিন্তু এর মধ্যেই পড়ে। আর যদি আপনি নন লাইফের দিকে যান, নন লাইফের দিকে একটা সাধারণ যে একজন প্রফেশনাল যে ইন্স্যুরেন্সগুলো ফেস করে, সেগুলো হচ্ছে আপনার অটো ইন্স্যুরেন্স, যদি গাড়ি থাকে, অটো ইন্স্যুরেন্স। এটা ছাড়া থাকতে পারে হচ্ছে আপনার যদি মর্টগেজ থাকে বা হাউস থাকে তাহলে হোম ইন্স্যুরেন্স। এটা ছাড়া আপনার আমি জানি না ইন্ডিয়াতে হয় কিনা কিন্তু পশ্চিমের দেশগুলোতে যেটা হয় সেটা হচ্ছে ম্যাল প্র্যাকটিস ইন্স্যুরেন্স। হুম? এটা ছাড়াও আরও কতগুলো ইন্স্যুরেন্স হতে পারে যেগুলি হচ্ছে যে যেমন ধরুন ডিসএবিলিটি, এটা ছাড়া হতে পারে প্র্যাকটিস ইন্টারাপশন ইন্স্যুরেন্স, ডিসএবিলিটি ইন্স্যুরেন্স, প্র্যাকটিস ইন্টারাপশন, ম্যালপ্র্যাকটিস, হোম, অটো। তো আমি প্রত্যেকটা ইন্স্যুরেন্সটা আলাদা আলোচনার ক্ষেত্র আমি এগুলোকে নিয়ে উপযুক্ত সময়, উপযুক্ত সুযোগে আমি আলোচনা করব। ঠিক আছে? আজকে আমাদের আলোচনাটাকে শুধুমাত্র আ মানে সীমাবদ্ধ রাখতে চাইছি ইয়ের মধ্যে, ওই আপনার লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে। তো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আচ্ছা দাঁড়ান ইয়ারগুলো একটু মুছে দিই। ওকে। সো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা হয় যে অনেক ধরনের আপনি আমরা জানি যে যখন আমরা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে চিন্তাভাবনা শুরু করি, আমরা কোনো একটা ইন্স্যুরেন্স এজেন্টের কাছে যাই এবং সেখানে তাদের কাছে বিভিন্ন বিষয়গুলো শুনি। তো অনেক সময় কিছু চ্যালেঞ্জ আমাদের মধ্যে আসে সেটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে প্রথমত আমরা যাদের কাছ থেকে যারা আমাদেরকে লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করেন তারা অনেক সময় অনেক ক্ষেত্রে, আমি বলব না সব ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই তারা কিন্তু
লাইফ ইন্স্যুরেন্সের প্রকৃত চরিত্রটা আমাদের সামনে তুলে ধরেন না, মানে প্রত্যেকটা ফিচার আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেন না। ১ নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে তারা এমন কিছু ইন্স্যুরেন্স আমাদেরকে বিক্রি করার চেষ্টা করেন যাতে তাদের কমিশনটা বেশি থাকে। কিন্তু সেই ইন্স্যুরেন্সটা আমার ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল হবে কিনা বা আমার পারপাসটা সার্ভ করবে কিনা সেটার দিকে অতটা বেশি যত্নবান থাকেন না। তো এই এটা একটা সমস্যা। তো আমাদের মধ্যে সবাই তো ইন্স্যুরেন্সের ইন্ডাস্ট্রিটা সম্পর্কে খুব একটা যে এক্সপার্ট হন তা তো নয়। তো এই কারণে অনেক সময় হয় কি মিস সেলিং হয়ে যায়। মানে আমি যে ইন্স্যুরেন্সটা নিলাম আমার প্রয়োজনে সেই ইন্স্যুরেন্সটা কিন্তু ঠিক কাজে লাগলো না, এরকম ঘটনা ঘটে। তাই আ লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছুটা একটু মানে ইনফর্মড ডিসিশন নেওয়া, জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়াটার কিন্তু প্রয়োজন আছে। তো এবার আমি যেকোনো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি যদি মনে করি ইন্স্যুরেন্স কেনার আগে কি সাবধানতা আপনার আ অবলম্বন করা উচিত সেটা নিয়ে যদি বলি, তাহলে ১ম এ কতগুলো প্রিন্সিপাল আপনাকে মাথায় রাখতে হবে। যে প্রিন্সিপালগুলো যেকোনো আ আপনার ফাইন্যান্স সম্পর্কে যারা একটু জানেন তারা আপনাকে এই সাজেশনগুলো দেবেন। ১ম কথা হচ্ছে যে প্রত্যেকটা ইন্স্যুরেন্সের একটা পারপাস আছে। প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্টেরই একটা পারপাস আছে। তো সেই হিসাবে প্রতিটা ইন্স্যুরেন্সেরও একটা পারপাস আছে। হুম? তো আপনাকে ১ম এ যেটা জানতে হবে সেটা হচ্ছে যে নো ইয়োরসেলফ। আপনার নিজের সম্পর্কে আপনাকে জানতে হবে। ঠিক আছে? নো অ্যাবাউট ইয়োরসেলফ। আর দ্বিতীয়ত যেটা জানতে হবে সেটা হচ্ছে নো দ্য প্রোডাক্ট। মানে যে প্রোডাক্টটা আপনি কিনতে যাচ্ছেন সেটার সম্পর্কে নো দ্য প্রোডাক্ট। এই দুটো হচ্ছে কিন্তু কি পয়েন্ট। আপনি যদি নিজের সম্পর্কে জানেন এবং যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন সেটা যদি জানেন, তাহলে পরে আপনি যেটা যেটা প্রাথমিকভাবে আপনি সেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনার জন্য সুইটেবল কিনা। সুইটেবল কিনা, ঠিক আছে? তো এই সুইটেবল কিনা এটা জানাটা কিন্তু আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। কেননা একটা প্রোডাক্ট যদি আপনার কাছে সুইটেবল না হয়, তাহলে আপনি প্রোডাক্টটা কেনার পরেও বা সেই ইন্স্যুরেন্সটা কেনার পরেও সেই ইন্স্যুরেন্সটা আপনার কাজে নাও লাগতে পারে। তো এই অ্যাকচুয়ালি প্রত্যেকটা লাইফ ইন্স্যুরেন্স এজেন্টের এই সুইটেবিলিটি টেস্টটা করা দরকার হয়। করা করা উচিত তাদের প্রোডাক্টটা সেল করার আগে। কিন্তু আমি জানি নে অনেক লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট বা ইন্স্যুরেন্স এজেন্ট এই সুইটেবিলিটি টেস্টটা কিন্তু করে না। তারা আপনাকে উপর একটা জ্ঞান, এইটা কিনে নিন, এটা খুব বাজারে বিক্রি হচ্ছে, এটা এরকম, এতে এই সুবিধাটা আছে, এটা করে নিন। কিন্তু সেই অনেক সুবিধা থাকলেও সেই পার্টিকুলার ইন্স্যুরেন্স প্রোডাক্টটা আপনার ক্ষেত্রে কিন্তু কাজে নাও লাগতে পারে। তো এইটা একটা ফার্স্ট কনসেপ্ট। এটাকে নিয়ে আমি আরেকটু কিছু বলব। কিন্তু তার আগে আরেকটা কনসেপ্ট আছে সেটাকে আমি বলে দিই। সেটা হচ্ছে যে সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট পারপাস আছে। ২-৩টে পারপাসকে একসাথে জুড়ে অনেকগুলো মানে জগাখিচুড়ি প্রোডাক্ট তৈরি করা হয়। সেই প্রোডাক্টগুলোকে এভয়েড করাই ভালো। একটা নির্দিষ্ট পারপাস অনুযায়ী প্রোডাক্ট কেনা উচিত। ঠিক আছে? এবার সেটা আমি একটু ব্যাখ্যায় আসছি। ১ম এ আমরা দেখি যে লাইফ ইন্স্যুরেন্স প্রধানত কত ধরনের হয়। তো আমি যদি দেখি লাইফ ইন্স্যুরেন্স, এটা প্রধানত দুটো ক্যাটাগরির হয়। একটা হচ্ছে টার্ম লাইফ আর আরেকটা হচ্ছে হোল লাইফ। এটা হচ্ছে প্রধানত দুটো ক্যাটাগরির। এবার টার্ম লাইফের মেন ফিচারটা হচ্ছে এই টার্ম লাইফটা হচ্ছে যে শুধুমাত্র আপনার লাইফের যে রিস্ক, এই রিস্কটুকুই কাভার করে। এটা ছাড়া আর কিছু কাভার করে না। ঠিক আছে? তার মানে এইখানে আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন, ধরুন আপনি এই প্রিমিয়ামটা দিলেন এই টাইম থেকে আরম্ভ করে এই টাইম পর্যন্ত। ধরুন এটা হচ্ছে যে 0 ইয়ার, এটা হচ্ছে ধরুন 10 বছর। তো এই যে 10 বছরে এই যে প্রিমিয়ামটা দিচ্ছেন, এই প্রিমিয়ামটা শুধুমাত্র আপনার লাইফের রিস্কটা কাভার করছে। যদি
এই সময় ধরুন আমি একটা টার্ম ইন্স্যুরেন্স করলাম 0 থেকে নিয়ে 10 বছর, এই 10 বছরের মধ্যে। এর মধ্যে যদি আমার কখনো মৃত্যু হয়, আমার যদি জীবনহানি হয়ে যায়, তাহলে তখনই আমি এইটা ধরুন এই ইন্স্যুরেন্সটা ধরুন ৳১,০০,০০০ ইন্স্যুরেন্স, লেটস সাপোজ, ঠিক আছে? এবার তাহলে আমার এই 10 বছরের মধ্যে যেকোনো সময় মৃত্যু হলে আমি আমার যে বেনিফিশিয়ারি এখানে থাকবে সে ৳১,০০,০০০ পেয়ে যাবে। ঠিক আছে? এবার এইটার জন্য হয়তো আমাকে প্রতি মাসে প্রিমিয়াম দিতে হচ্ছে ৳১০০, ধরে রাখুন ৳১০০ দিতে হচ্ছে আমাকে। তাহলে এই ৳১০০ করে প্রতি মাসে আমি দিয়ে যাচ্ছি, দিয়ে যাচ্ছি, দিয়ে যাচ্ছি, দিয়ে যাচ্ছি। এবার যদি আমি 10 বছর আমার মৃত্যু না হয়, তাহলে আমি এই যে টোটাল ৳১০০ করে প্রতি মাসে, মাসে দিয়ে গেলাম, এটা পুরোটাই আমার অ্যাম ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে চলে গেল। আমি এই পিরিয়ডের শেষে কিন্তু আর কোনো টাকা ফেরত পাবো না। ঠিক আছে? এটা হচ্ছে টার্ম লাইফ ইন্স্যুরেন্স। আর হোল লাইফ ইন্স্যুরেন্স বাই কনসেপ্ট, হোল লাইফ ইন্স্যুরেন্সটা হচ্ছে এখানে লাইফ প্লাস ইনভেস্টমেন্ট। ঠিক আছে? তো এই ইন্স্যুরেন্সটা কিন্তু এখানে যে প্রিমিয়ামটা কিন্তু মানে একটু দামি প্রিমিয়াম হয় এখানে। মানে এখানে ৳১০০ প্রিমিয়াম আপনি পাবেন না। এখানে হয়তো আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে ৳১,০০০। ঠিক আছে? এবার এই ৳১,০০০ যে প্রিমিয়ামটা দিচ্ছেন, এটা কিন্তু হচ্ছে লাইফ প্লাস ইনভেস্টমেন্ট। ঠিক আছে? এখানে ওই 0 থেকে নিয়ে ধরুন 10 বছরের জন্য আপনি করছেন। এখানে ৳১০০ আপনার প্রিমিয়াম আছে। এই ৳১০০ প্রিমিয়ামটাকে ওটা দুটো ভাগে ভাগ করে নিয়েছে। একটা ভাগ ওরা কিন্তু এই অ্যা লাইফটাকে কাভার করার জন্য নিচ্ছে রিস্ক, হ্যাঁ? ৳১০০। আর ধরুন এই ৳৯০০, বাকি যে ৳৯০০, সেই ৳৯০০ এই প্রিমিয়ামের, সেটা নিয়ে ওরা আ ধরুন ইন্স্যুরেন্স কোম্পানি সে কোনো ইনভেস্টমেন্ট ফান্ডে, কোথাও ইকুইটিতে হতে পারে, বা অন্য কোনো মার্কেটে হতে পারে, সে কিন্তু ইনভেস্ট করছে। অন্য যেকোনো ডেট মার্কেট হতে পারে, হ্যাঁ? তো সে বিভিন্ন জায়গায় সে ইনভেস্ট করছে। এবার কি হচ্ছে, আমি এরকমভাবে প্রিমিয়ামগুলি প্রতি মাসে দিয়ে যাচ্ছি। যখন আমি যদি ধরুন এরকম একটা জায়গায় গিয়ে আমি মারা গেলাম। এবার আমি যদি মারা যাই, তাহলে আমার যে বেনিফিশিয়ারি সে এইটা এগেইন আপনি ধরে রাখুন ৳১,০০,০০০ আম পলিসি। তাহলে আমার বেনিফিশিয়ারি এই ৳১,০০,০০০ তো পাবেই, এই ৳১,০০,০০০ তো পাবেই আমার বেনিফিশিয়ারি। প্লাস ও কিন্তু এই সময়ের মধ্যে এই যে ৳৯০০ করে এই পিরিয়ডের মধ্যে যত টাকা ইনভেস্ট করে এবং তার ফলে যে আমি এখান থেকে যে মার্কেট থেকে বেনিফিটটা বা প্রফিটটা পেয়েছি বা ইন্টারেস্ট পেয়েছি, সেই টাকাটাও ফেরত পাবে। হুম? তাহলে এখানে ১,০০,০০০ প্লাস আ লেটস সাপোজ ধরুন এর মধ্যে আমি ৳৬,০০,০০০ অ্যা ধরুন ৳৫,০০,০০০ আরও ইনভেস্ট করেছি, হ্যাঁ? টোটাল। তো সেখানে কিন্তু সেই আরও ৳৫,০০,০০০ এটাই। মানে একটা টোটাল বড় অঙ্ক পাবে। এইবার আপনাকে যখন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা বিক্রি করতে আসবে, তারা কিন্তু আপনাকে হোল লাইফটা দেখাবে কেন? এটা দেখে বেশ লুক্রেটিভ মনে হচ্ছে। এখানে আমি ইন আ লাইফের তো কাভারেজটা পাচ্ছি, প্লাস আমি একটা ইনভেস্টমেন্ট আমার হয়ে যাচ্ছে, ইনভেস্টমেন্টটাও পাচ্ছি। তো সুতরাং এটা দেখে আমার বেশি মানে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করি না সেটা হচ্ছে যে হোল লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু আমি প্রিমিয়ামটা বেশি দিই। ৳১০০ এখানে দিই, এখানে ৳১,০০০ দিচ্ছি। এখানে কিন্তু প্রিমিয়ামটা বেশি দিচ্ছি। তো আমার এই ৳১০০ র বদলে যে ভ্যালুটা, সেটা কিন্তু এখানকার ভ্যালু আর এখানকার ভ্যালুটা একই। ঠিক আছে? ৳১০০ র বদলে যে ভ্যালুটা পাচ্ছি, যে মানে আমার লাইফটা কাভারেজও ৳১,০০,০০০। আর এই বাকি যে এই ৳৯০০ র জন্য এই যেটা পাচ্ছি, এইটা ইন্স্যুরেন্স কোম্পানির ইনভেস্টমেন্টের রিটার্নটা পাচ্ছি। কিন্তু সাধারণত যারা ফাইন্যান্সের লোক তারা বলেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু খুব ইনভেস্টমেন্টে এক্সপার্ট হয় না। ইনভেস্টমেন্টের এক্সপার্ট কিন্তু সাধারণত মিউচুয়াল ফান্ড কোম্পানি, আ এই এরা হয়। মিউচুয়াল ফান্ড কোম্পানি যেগুলো আছে সেগুলো তারা হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপার্ট। তাদের কাছে ইনভেস্টমেন্টের জন্য তারা অনেক ভালো আ রিসোর্স রাখে। এটা ছাড়াও আরও অন্যান্য যারা ধরুন ব্যাংকেও যদি আপনি একটা শেয়ার পোর্টফোলিও আপনার থাকে, তো ব্যাংক যদি আপনার পোর্টফোলিও ম্যানেজ করে, তারাও কিন্তু খুব ভালো ম্যানেজ করতে পারে। মানে ইনভেস্টমেন্ট এক্সপার্টাইজটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অতটা থাকে না। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক্সপার্টিজটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরটাতে, ইনভেস্টমেন্ট সেক্টরটাতে অতটা থাকে না। তো আপনি যদি এই ৳১,০০০ টাকেই যদি আপনি একটা টার্ম লাইফ কেনেন আর ৳৯০০ টাকে যদি আপনি মিউচুয়াল ফান্ড বা ইত্যাদিতে ইনভেস্ট করেন, তাহলে পরে
সাধারণত ফাইন্যান্সে যারা এক্সপার্ট তারা বলে তাহলে আপনি বেশি রিটার্ন পাবেন। এই যে পোরশনটা এটা বেশি পাবেন। আর এটা তো আপনি পাচ্ছেনই, হ্যাঁ? তো সেইজন্য সাধারণভাবে বলা হয় যে টার্ম লাইফ করুন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। আর আপনার এক্সট্রা যে টাকাটা আপনার যদি থাকে যেটাকে আপনি ইনভেস্টমেন্ট হিসেবে জমা করতে চান, সেটা ইনভেস্টমেন্ট জাতীয় কোনো কোম্পানিতে ইনভেস্ট করুন। তাহলে আপনার ওভারঅল মানে রিটার্নটা ভালো হবে। তো আ এইটা এই কারণেই আমি বললাম, ওই যে যেভাবে বলছিলাম যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা নিজস্ব পারপাস থাকে। তো টার্ম লাইফের একটা নিজস্ব মানে ইন্স্যুরেন্সের পারপাসটা হচ্ছে ইনশিওর করা। তো ইন্স্যুরেন্সের পারপাসটাকে বা ইন্স্যুরেন্সের এই ভেহিকলটাকে, এই গাড়িটাকে আপনি ইনভেস্টমেন্টের জন্য ইউজ করাটা মনে হয় সাধারণত যারা ফাইন্যান্স এক্সপার্ট তারা বলেন সেটা খুব একটা ওয়াইজ ডিসিশন নয়। এইটা একটা আপনাদেরকে আপনাদের সামনে রাখলাম আলোচনাটা। আপনারা ভেবে দেখতে পারেন চিন্তাভাবনা করে। এইবার আমি যেটা আসবো যে সেটা হচ্ছে যে আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে সুইটেবিলিটি প্রশ্নটা। ঠিক আছে? আচ্ছা দাঁড়ান একটু এটাকে মুছে দিই। ওকে। এবার সুইটেবিলিটির ক্ষেত্রে কি হয়? আমি আপনাকে সুইটেবিলিটি প্রশ্নের ১ম এই বলেছিলাম যে আপনাকে নো ইয়োরসেলফ অ্যান্ড নো দ্য প্রোডাক্ট। এই দুটো যদি আপনি থাকে তাহলে আপনি সুইটেবিলিটি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। এবার নো ইয়োরসেলফ এটাকে যদি একটু ভেঙে নিই তাহলে কি দাঁড়ায়? যে এই মুহূর্তে আপনার কি অবস্থা রয়েছে? এই নো ইয়োরসেলফ এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। একটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি আছে এই মুহূর্তে? আপনার এজ কত? আপনার লায়াবিলিটি কি আছে? লায়াবিলিটি লায়াবিলিটিস লায়াবিলিটিস মানে ধরুন অনেক রকম লায়াবিলিটি থাকতে পারে। ধরুন আপনার একটা বাড়ি আছে, তার মর্টগেজ থাকতে পারে বা আপনার ধরুন একটা আ কোথাও থেকে লোন আছে, সেইরকম থাকতে পারে। আপনার এজ, কোন এজ আপনার? হুম? আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিরকম? ঠিক আছে? আচ্ছা। এই এই ফাইন্যান্সিয়াল কন্ডিশন আচ্ছা আর হচ্ছে কি আপনার উপর কারা ডিপেন্ডেন্ট? কতজন ডিপেন্ডেন্ট আপনার উপরে এই মুহূর্তে? ঠিক আছে? তে এই সমস্ত বিষয়। আরও জিনিস থাকবে সেটা হচ্ছে যে ধরুন আপনার ইনকাম, হ্যাঁ? এখন রেগুলার ইনকামটা কিরকম আছে? মানে রেগুলার ইনকাম মানে ক্যাশ ফ্লো যেটাকে বলা যেতে পারে। আপনার ক্যাশ ফ্লো মানে প্রতি মাসে আপনি কত টাকা করে আপনার ইনকাম আসছে। ঠিক আছে? এইগুলো এইগুলো আপনাকে ১ম এ কনসিডার করতে হবে। আর কনসিডার করতে হবে পলিসিটা আপনাকে কি ফিচার দিচ্ছে। পলিসির ফিচার্সগুলো কি আছে। ঠিক আছে? এবার আমি একটু ব্যাখ্যা করছি। দেখুন, আপনার আজকে এজ যদি ২৫ বছর হয়, তাহলে আপনার যা যেরকম পলিসির দরকার, আপনার যদি এজ ৫২ বছর হয়, তাহলে আপনার কিন্তু অন্যরকম পলিসি দরকার। কারণ আপনার জীবনের পরিস্থিতিটা তখন আলাদা। আমি যদি একটা ছেলে ধরি, একটা ২৫ বছরের ছেলে, একটা ৫২ বছরের মানে প্রফেশনাল। একজন ২৫ বছর প্রফেশনাল, ৫২ বছর প্রফেশনাল। তাহলে কিরকম হতে পারে দেখুন, দুটো পরিস্থিতি কিরকম হয়। যেগুলি ধরা যেতে পারে যে ২৫ বছরের যে ছেলেটি, তার ক্যাশ ফ্লোটা ফ্লাকচুয়েটিং। প্রতি মাসে কিন্তু অনেক টাকা করে তার ঢুকছে না। হুম? সাধারণভাবে ভাবা যেতে পারে। ক্যাশ ফ্লোটা একটা কনসার্ন থাকতে পারে। কিন্তু এক্সপেক্টেড যে একজন ৫২ বছর বয়সী তার কিন্তু সেই প্রফেশনাল অনেক স্টেবল জায়গা রয়েছে। তার কিন্তু ক্যাশ ফ্লোটা খুব স্টেবল। প্রতি মাসে তার ক্যাশ ফ্লো যেটা সেটা স্টেবল। ঠিক আছে? এটা কিন্তু ফ্লাকচুয়েটিং। ঠিক আছে? আচ্ছা। তারপরে ধরুন তার ডিপেন্ডেন্ট। আচ্ছা, একজন ৫২ বছর বয়সী লোক যে তার কিন্তু বাচ্চা-কাচ্চা থাকবে, চাইল্ড থাকবে, তার ওয়াইফ থাকবে। সে হয়তো ওয়াইফ হয়তো ডিপেন্ডেন্ট, চাইল্ড হয়তো ডিপেন্ডেন্ট, ১ টা ২ টো চাইল্ড যাই হোক। তাদের এডুকেশন আছে চাইল্ডের, ওয়াইফের আছে। তার নিজস্ব হ্যাঁ? তারপরে তার হেলথ কন্ডিশন আচ্ছা এই যে ২৫ বছর বয়সী তার চাইল্ড বা ওয়াইফ থাকার সম্ভাবনাটা কম। কিন্তু তার এখানে কিন্তু বাবা-মা থাকবে, প্যারেন্টস থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনার হেলথ কন্ডিশন যদি দেখেন, এর হেলথ কন্ডিশনটা কিন্তু খুব একটা বেশি কনসার্ন নয়। সাধারণত
ভালোই থাকে। কিন্তু ৫২ বছর বয়সে আমাদের অনেকেরই সুগার, প্রেশার হয়ে যায়। তো আমাদের কিন্তু হেলথটা একটা খুব একটা কনসার্ন অবস্থায় থাকবে এটা, এই জায়গাটা। ঠিক আছে? হেলথটা। তো এইগুলো। তারপরে ধরুন লায়াবিলিটিস এর ক্ষেত্রে একটা ২৫ বছরের ছেলের হয়তো ম্যাক্সিমাম একটা কার থাকতে পারে। দ্যাটস ইট। হ্যাঁ? কিন্তু একটা ৫২ বছর বয়সের একটা লোকের কিন্তু একটা ফ্ল্যাট বা হাউস থাকতে পারে, হোম লোন থাকতে পারে। হুম? এবং বাচ্চাদের এডুকেশনের জন্য কিছু এডুকেশন লোন নিয়ে থাকতে পারে ইত্যাদি। হুম? তো এই জাতীয় ব্যাপারগুলো। তাহলে আপনি দেখুন সিচুয়েশনটা কিন্তু আপনার আলাদা। এবার মেইন ব্যাপারটা হচ্ছে আপনি একটা ইন্স্যুরেন্স যে কিনছেন, একটা ইন্স্যুরেন্স কেনার ক্ষেত্রে আপনি সেই ইন্স্যুরেন্সটার ক্ষেত্রে বিষয়টা কি থাকে? ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেকোনো ইন্স্যুরেন্সকে ৩ টে ভাগে ভাগ করা যায় মানে টাইম ওয়াইজ। ঠিক আছে? একটা ভাগ হচ্ছে যে ইন্স্যুরেন্সটা আপনি স্টার্ট হলো এখান থেকে। আপনি একটা প্রোডাক্ট কিনলেন। ঠিক আছে? প্রোডাক্টটা কিনছেন এবং প্রতি মাসে, মাসে আপনি প্রিমিয়াম দিয়ে যাচ্ছেন ইন্স্যুরেন্সের। এবার আপনার কোনো একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা কিছু একটা হলো, একটা ট্রিগার ইভেন্ট যেটাকে বলা হয়। ঠিক আছে? ট্রিগার ইভেন্ট যেকোনো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ট্রিগার ইভেন্ট। ট্রিগার ইভেন্ট। এবার ট্রিগার ইভেন্ট আর তারপরে হচ্ছে যে পোস্ট লাইক টাইম লেন্থ। ওকে? লেখাটা একটু অসুবিধা হচ্ছে তো দিয়ে লিখছি। যাই হোক। এখন যখন এই ফেজটা দিয়ে এই যে ৩ ভাগে ভাগ করলাম, এই ফেজটা হচ্ছে মেইন প্রবলেমটা হচ্ছে যে আমার যদি ক্যাশ ফ্লোটা কম থাকে, আমি এখানে একটা হিউজ পরিমাণ আ প্রিমিয়াম কিন্তু আমি দিয়ে যেতে পারবো না। হ্যাঁ? আমার যদি কোনো মাসে দেখা যায় যে ৳৫,০০০ ইনকাম আর কোনো মাসে ৳৫০০ ইনকাম, কোনো মাসে ৳১৫,০০০ ইনকাম, কোনো মাসে ৳২০০ ইনকাম, তাহলে আমি তো প্রতি মাসে যদি ৳৫০০ করে প্রিমিয়াম দেওয়ার থাকে তাহলে দিতে আমার অসুবিধা হবে। তা আমি চেষ্টা করব আমার ক্যাশ ফ্লো অনুযায়ী আমি যদি ২৫ বছর বয়সী হই, আমি চিন্তা করব যে আমি খুব কম প্রিমিয়ামের কোনো ইন্স্যুরেন্স কিনবো। আমি যদি ৫২ বছর বয়সী আমার যদি ক্যাশ ফ্লোটা স্টেবল থাকে তাহলে আমি একটু বেশি প্রিমিয়াম দিতে পারি। তো এইটা হচ্ছে একটা ফ্যাক্টর সুইটেবিলিটির ক্ষেত্রে। কোনো একটা ইন্স্যুরেন্স আপনাকে বিক্রি করতে এলেই ১ম এ আপনি দেখতে হবে আপনার প্রিমিয়ামটা কত? প্রিমিয়ামটা অল্প হলে আপনার বয়স যদি অল্প হয় প্রিমিয়ামটাও আপনাকে অল্প দিতে হবে। সেরকম প্রিমিয়াম চয়েস করবেন। আপনার বয়স যদি বেশি হয়, তাহলে বেশি প্রিমিয়াম এবং আপনার ক্যাশ ফ্লো যদি বেশি থাকে, তাহলে সেখানে আপনি বেশি প্রিমিয়ামের দিকে ঝুঁকবেন। এটা হচ্ছে ১ নম্বর। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে যে যদি একটা কোনো ট্রিগার ইভেন্ট হয়, ধরুন ট্রিগার ইভেন্ট আমি বলছি, ধরুন একটা আপনি মেডিকেল ইন্স্যুরেন্স নিয়েছেন। তার একটা প্রিমিয়াম আপনি দিয়ে যাচ্ছেন। এবার একটা মেডিকেল ইন্স্যুরেন্সে আপনি কিনেছেন হয়তো ৳১,০০,০০০ র ইন্স্যুরেন্স। দেখা যাক মেডিকেলে। কিন্তু আপনি জানেন আপনার শহরে যেকোনো একটা সামান্য অপারেশন করতে গেলে ৳১০,০০,০০০ দরকার হয়। তাই যদি ৳১০,০০,০০০ যেকোনো একটা সামান্য অপারেশনের দরকার হয়, তাহলে আপনার ৳১,০০,০০০ মেডিকেল ইন্স্যুরেন্স করে কিন্তু আপনার কোনো লাভ নেই। তাই আপনার ট্রিগার ইভেন্টটা হলে আপনার কত টাকা দরকার হতে পারে সেটার কিন্তু আপনার একটা মোটামুটি আইডিয়া থাকা দরকার। হুম? যে আপনি যেকোনো ধরনের যদি আমার মোর অর লেস আমার যদি যেকোনো ধরনের যদি আমার কোনো মেডিকেল ইস্যু তৈরি হয়, আমি যাতে ইন্স্যুরেন্স আমাকে যেন 80% আমাকে কাভার করে। এট লিস্ট এরকম একটা ভেবে আপনাকে এগোতে হবে। তাহলে আপনাকে সেই ট্রিগার ইভেন্টের সময় কত টাকা দরকার হবে সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। ওইভাবে আপনার একটা প্রোডাক্ট কিনতে হবে। যে প্রোডাক্টটা খুব অল্প টাকা দিচ্ছে, হ্যাঁ, অল্প প্রিমিয়াম আছে, টাকাটাও অল্প। তো এখানে একটা ব্যালেন্সিং আপনাকে দেখতে হবে। আপনি কতটা নিজের প্রিমিয়ামটাকে স্ট্রেচ করতে পারেন, যেটাতে আপনি একটা ম্যাক্সিমাম আপনি ট্রিগার ইভেন্টটা আপনার সময় আপনার জন্য কাভারেজটা কাভার করে। আর তারপরে আরেকটা জিনিস দেখতে হবে এই টোটাল টাইম লেন্থটা। আমি একটা ইন্স্যুরেন্স ২৫ বছর বয়সে কিনলাম, সেই ইন্স্যুরেন্সটা আমি ৮০ বছর বয়স অব্দি আমি টেনে নিয়ে যাব না। আমায় দেখতে হবে আমি ২৫ বছর বয়সে আমি ব্যাচেলর আছি, আমি হয়তো ৩০ বছর বয়সে বিয়ে করব। তাহলে আমি ৩০ বছর ২৫ থেকে ৩০ বছর অব্দি আমার কিরকম ইন্স্যুরেন্স লাগবে। ৩০ বছরে যখন আমি বিয়ে করব তখন আমার লায়াবিলিটি, আমার ডিপেন্ডেন্ট আমার উপর বেড়ে যাবে, আমার রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। তখন আমি অন্য একটা টাইপের ইন্স্যুরেন্স নেব। তখন আর এই ইন্স্যুরেন্সটা কাভার আপ করব না। সুতরাং প্রত্যেকটা ইন্স্যুরেন্সের হ্যাঁ, যে একটা টাইম লিমিট যেটা আছে, মানে একটাই ইন্স্যুরেন্স আমার সারা জীবন ধরে চলবে না। আমাকে টাইম টু টাইম ইন্স্যুরেন্সের প্রোডাক্ট অনুযায়ী মানে প্রয়োজন অনুযায়ী আমাকে প্রোডাক্টটা চেঞ্জ করতে হবে। প্রোডাক্টের ফিচারটাকে বুঝে চেঞ্জ করতে হবে। তো এইটাই হচ্ছে কিন্তু সুইটেবিলিটি অ্যাসেসমেন্ট।
আপনাকে যেকোনো একটা ইন্স্যুরেন্স কেনার সময় আপনার এজ, আপনার ক্যাশ ফ্লো, লায়াবিলিটি, ডিপেন্ডেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, হেলথ কন্ডিশন এই সমস্ত কিছু দেখে আপনাকে এবং সেই প্রোডাক্টটা আপনাকে কী ফিচার দিচ্ছে সেইটা দেখে কী তো সেটাই যেটা বলছিলাম যে অ্যা সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে দেখে তখন আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে সেই পার্টিকুলার ইন্স্যুরেন্স প্রোডাক্টটা আপনার জন্য সুইটেবল কিনা এবং সেই অনুযায়ী আপনাকে পরবর্তীকালে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রোডাক্টটাকে করতে হবে। আমি এটাকে এই বলেই শেষ করব, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি এটাই আপনাকে বলব, যখন আপনি কেরিয়ার শুরু করছেন এবং সবসময় আপনার থ্রু আউট দ্য কেরিয়ার আপনি কিন্তু অবশ্যই একটা ইন্স্যুরেন্স পলিসি, আপনি যদি অন্যান্য পলিসিগুলি রাখেন কিনতেই পারেন, কিন্তু টার্ম ইন্স্যুরেন্সটা এইটা কিন্তু আপনারা সবাই নেবেন। কেননা টার্ম ইন্স্যুরেন্সটার মধ্যে ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা বেশি থাকে এবং কম প্রিমিয়াম দেওয়া যায়। তো এইটা আপনাকে কিন্তু অবশ্যই আপনার ইন্স্যুরেন্স পোর্টফোলিওতে এই টার্ম লাইফ ইন্স্যুরেন্স পোর্টফোলিওতে একটা টার্ম ইন্স্যুরেন্স রাখা খুবই প্রয়োজন। হ্যাঁ? এবং এই ইন্স্যুরেন্সটা আপনি কিন্তু কেরিয়ারের শুরুর থেকেই করতে পারবেন। আর আরেকটা ইন্স্যুরেন্স আপনি কেরিয়ারের শুরু থেকেই আপনার করা উচিত, সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স। মেডিকেল ইন্স্যুরেন্স কেরিয়ারের শুরু থেকেই করা উচিত একটাই কারণে, এই সময় আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা খুব কম থাকে, যেহেতু আপনি নরমালি এই সময় সুস্থ থাকেন। 25 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর বয়সে সাধারণত মানুষদের সেরকম কোনো সমস্যা থাকে না শারীরিকভাবে। সেজন্য মেডিকেল ইন্স্যুরেন্সটা কিন্তু খুব সস্তা থাকে। হ্যাঁ? কিন্তু একবার যদি আপনি মেডিকেল ইন্স্যুরেন্স আপনি নিয়ে নেন, তাহলে ভবিষ্যতে আপনার যদি কখনো সুগার, প্রেশার, আম অন্য কোনো হার্টের সমস্যা ইত্যাদি কিছু তৈরি হয়, যে ইন্স্যুরেন্স কোম্পানি সে কিন্তু আপনার ইন্স্যুরেন্সটাকে ডিনাই করতে পারবে না। মানে আপনাকে কিন্তু কাভারেজটা সে দিয়েই যাবে। কিন্তু আপনি যদি কেরিয়ারের শুরুর দিকে মেডিকেল ইন্স্যুরেন্স না নেন, তাহলে যত বয়স হবে, ধরুন 45 হয়ে গেল, আফটার 40 আপনি যখন ইন্স্যুরেন্স নিতে যাবেন তখন আপনাকে 5 টা মেডিকেল টেস্ট করাবে। করিয়ে অহেতুক আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা অনেক বাড়িয়ে দেবে। সেই জন্য ওয়াইজ ডিসিশন হচ্ছে একদম কেরিয়ারের শুরু থেকে একটা মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখা এবং টার্ম ইন্স্যুরেন্স করে রাখা। এবং তারপরে যখন আস্তে, আস্তে আপনি বিয়ে করবেন, সংসার বাড়বে, অন্যান্য রেসপন্সিবিলিটি বাড়বে, তখন অ্যাকর্ডিংলি আপনাকে সেই পরিস্থিতি অনুযায়ী অ্যাড অন করে নিতে পারেন আপনি ইন্স্যুরেন্সের ইয়েগুলো। হুম? এবং এরপরে অন্য কোনো দিন আমি ডিসেবিলিটি ইন্স্যুরেন্স, ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে কথা বলব। কোনোদিন হয়তো অটো ইন্স্যুরেন্স নিয়ে কথা বলব। এই ইন্স্যুরেন্সের সেক্টরটা খুব একটা ইন্টারেস্টিং সেক্টর। শুধু নিজের ইন্স্যুরেন্স করার জন্য নয়, ইন্স্যুরেন্সের মামলাগুলো বোঝার জন্য ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যাই হোক, আরেকদিন কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।